Thank you very much. We are lucky to have you, and you are also lucky that you are getting a time. I hope you will enjoy it. I'd like to say about the context of this discussion. The context is that when something that we don't like, বাংলাতে আমরা যেটা বলি অন্যায়, when someone do this, আমরা বলি যে এটা হচ্ছে যে একটা অপরাধ হয়েছে, বিকজ স্টেট এটার ব্যাপারে কিছু একটা ব্যবস্থা নেবে। আর যেসব অন্যায়গুলো রাষ্ট্রের সাথে সম্পর্কিত আমরা নয় বলে মনে করি, সেগুলোকে আমরা বলি যে সেগুলো হচ্ছে সিন, নট ক্রাইম। ওকে, তাহলে ইউজুয়ালি আমরা কোনগুলোকে সিন বলি? যেগুলো হচ্ছে যে খোদার সাথে সম্পর্কিত। আর কোনগুলোকে আমরা অপরাধ বলি? যেগুলো হচ্ছে যে সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত, দুনিয়াবি ব্যাপার, এগুলোকে বলি আমরা অপরাধ। তো এই ভাগাভাগিটা আসছে মূলত এই কারণে যে সামটাইমস উই লাইক টু ক্লেম দ্যাট, ভ্যালিডলি ক্লেম দ্যাট নো ওয়ান শুড গড প্লে। ওকে, গড প্লে, তার শব্দটা হচ্ছে গড প্লে। হোয়াট ইজ গড প্লে? গড প্লে হচ্ছে এখন খোদা পাপের শাস্তি দিবেন, আপনি তো খোদা নন, আপনি কেন পাপের শাস্তি দেওয়ার ব্যাপারে আপনি বলবেন? ওকে, এই আর যেটা পাপ নয়, যেটা অপরাধ, এটা সমাজ ঠিক করবে যে হ্যাঁ, এটা রাষ্ট্র ঠিক করবে যে এটার জন্য আমরা কি অপরাধের জন্য আমরা কি শাস্তি দিতে পারি। তাহলে এই ডিস্টিংশনটা যদি মেনে নেই, তাহলে আমাদের জন্য করণীয় হয়ে পড়ে which are sins and which are crimes. Okay, so as a member of the society and a citizen of the state, you are concerned about the crime, not about the sin. Okay, and you see in the title there is another pair of words which are moral policing versus social responsibility. মোরাল পোলিসিংটা জিনিসটা কি? যে ইউ আর পোলিসিং, ইউ আর অ্যাক্টিং লাইক এ পুলিশ টু ডিটারমিন which is good or which is bad, and preferably those things are moral things. You are imposing morals on others, যেটাকে আমরা বলি যে মোরাল পোলিসিং। আবার এটারই একটা সিমিলার টার্ম হচ্ছে social responsibility. As a member of the society, everyone has the right to participate in the protection, in the preservation of social responsibility. Okay? So, যে সমাজের মধ্যে নৈতিক মূল্যবোধের সংরক্ষণ এবং বিকাশের ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই, কারো কোনো রেসপন্সিবিলিটি নাই, সেই সমাজের মধ্যে তাদের যে সামাজিক মূল্যবোধ, তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, সেগুলো থাকবে না। সো একই জিনিসকে যখন আমরা একদিক থেকে দেখি, তখন আমরা এটাকে একটা এক্সট্রিমে আমরা এটাকে পাই অ্যাজ এ ফর্ম অফ মোরাল পলিসিং, আবার অন্য ফর্মে আমরা এটাকে পাই একটা contributing to the society to maintain the social norms and values and culture, যেটাকে আমরা বলি social responsibility. And every member of the society, every citizen of the state has the duty and has the obligation to contribute in the preservation of the social norms and values and culture. তাহলে মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে দিস ইজ এ সিন, দিস ইজ নট এ ক্রাইম? আমরা কিভাবে বুঝবো দিস ইজ অ্যাক্ট অফ মোরাল পলিসিং অর নট অ্যাক্ট অফ মোরাল পলিসিং বাট ম্যাটার অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি? এটা আমরা কিভাবে ডিটারমিন করব এবং এক্ষেত্রে আমরা আসলে কি করব, সেটা নিয়ে আমার কাছে কোনো খোলামেলা
আহ, বক্তব্য ছাড়া কোনো সলিউশন নাই যে হ্যাঁ আমাদের এটা করা উচিত অথবা উচিত নয়। আমি জাস্ট আপনাদের আহ, চিন্তার জন্য আমি কিছু কথা বলবো। এই শুরুতে আমি আমি একটা পেপার এখানে নিয়ে আসছি, যে পেপারটা আজকের টপিকের সাথে অনেক ক্লোজলি কানেক্টেড, যেটা আমি 2013 সালের দিকে একজনের সাথে আমি আলোচনা করেছিলাম। সে আলোচনার ট্রান্সক্রিপ্ট থেকে আসলে মূলত এটা তৈরি করা। তো সেখানের মধ্যে আমি যে কথাগুলো দেখাইছি আপনাদের কাছে, পেপারটা যদি থেকে থাকে সবার কাছে, আহ, আপনারা এটা ফলো করতে পারেন যে সেকুলার প্যারাডাইম এর হলো পজিশন হলো, যতক্ষণ পর্যন্ত কারো কোনো অন্যায় অনৈতিক কাজ যেটা আপনি অনৈতিক মনে করেন, যতক্ষণ পর্যন্ত সেটা আপনার কোনো ক্ষতি না করবে, আহ, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি এটার ব্যাপারে কিছু করবেন না। আপনার কারো যদি কোনো অন্যায় বা অনৈতিক কাজ দ্বারা সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, তখন শুধুমাত্র সেটা নিয়ে আপনি ইনভলভ হতে পারেন। তাহলে সেকুলার সমাজের মধ্যে পাপের ধারণা থাকবে না, সেকুলার সমাজের মধ্যে থাকবে নৈতিকতার ধারণা। এবং এই যে আইন আমরা বলি, আপনারা সেটা জানেন যে আইন আইন কোত্থেকে আসে? আইন হলো নৈতিকতার বহিঃপ্রকাশ। সামাজিক নৈতিকতাকে যখন আমরা পুরস্কার এবং শাস্তির মাধ্যমে প্রয়োগযোগ্য বলে মনে করি, তখন সেটাকে আমরা বলি যে আইন। ওকে, তাহলে গিভ হিম দ্য স্ক্রিপ্ট, ওয়াকিলের কাছে দিয়ে দাও, কেউ আসলে যাতে দিবে। তাহলে আপনারা এটা জানেন যে মানুষ থাকলে সেখানে একটা সমাজ থাকবে। ওকে, একাধিক মানুষ থাকলে, কয়েকজন মানুষ থাকলে, এক গ্রুপ অফ পিপল থাকলে সেখানে একটা সোসাইটি গড়ে উঠবে। তো সোসাইটি থাকলে রাষ্ট্র থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু রাষ্ট্র থাকলে অবশ্যই সোসাইটি থাকবে, বিকজ রাষ্ট্রটা হলো সোসাইটি থেকে গড়ে ওঠে, সমাজের একটা উপরের স্তর। তেমনি করে গ্রাউন্ড লেভেলে যেটা নৈতিকতা, সেগুলোর কিছু কিছু বিষয় আমরা আইনের মাধ্যমে এগুলাকে ফর্মুলেট করি যে হ্যাঁ এই আচরণটা করা যাবে, এটা করা যাবে না, এবং এটা যদি করে তাকে আমরা এভাবে শাস্তির আওতায় আনতে পারি। তাহলে সেকুলার সমাজের মধ্যে পাপ না থাকলেও পাপের অনুরূপ একটা বিষয় আছে, সেটা হচ্ছে নৈতিকতা। তো ইসলামিক সেন্সে এখানের মধ্যে দুইটা টার্ম আছে, যেটা একটা বলা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক, হকুল্লাহ এবং হকুল এবাদ। পাপ এবং অপরাধ, এই দুটো জিনিসকে যদি আমরা আলাদাভাবে বিবেচনা করি, তাহলে পাপ বা গুনাহ সেটা হলো হকুল্লাহ, আর যেটা আমরা যেটাকে অন্যায় বলছি, অপরাধ বলছি, সেটা হচ্ছে হকুল এবাদ, মানে বান্দার হকের সাথে রিলেটেড। তাহলে এই পাবলিক প্রাইভেট যে ডিস্টিংশন, সেইটা ধর্মীয় ক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি আমরা এখানে ডমিনেন্ট রিলিজিয়ন বাংলাদেশে ইসলামের কথা ধরি, ইসলামের মধ্যে সেটা আসলে প্রযোজ্য কি না। তো ইসলামী সমাজে বা ইসলামিক প্যারাডাইম যদি আমরা বলি, সেটা কিন্তু সেকুলার সমাজ থেকে সম্পূর্ণ ভিন্ন। কেন ভিন্ন? কারণ ইসলামিক কনসেপ্ট অনুসারে, আপনি ইসলাম সমর্থন করেন বা না করেন সেটা ভিন্ন কথা, ইসলামিক কনসেপ্ট অনুসারে লাইফ হচ্ছে একটা কন্টিনিউটির ব্যাপার, এবং জগৎ হচ্ছে একটা সামগ্রিকতার ব্যাপার। এই সব কিছুর উপরে সেন্টার অফ গ্র্যাভিটি করে ভর কেন্দ্রে আছে তাওহীদ বা ওয়ান গড এর যে ধারণা। তাহলে অ্যাকর্ডিং টু ইসলামিক প্যারাডাইম, সামাজিক উন্নয়ন মানে জীবন মানের উন্নয়ন তেমন না। সামাজিক মানবিক উন্নয়ন মানে মানুষের খেয়ে পরে বেঁচে থাকার উন্নয়ন এটা না। সেখানে তার যে নৈতিক যে উন্নয়ন, এবং বান্দার সাথে, বান্দা হিসেবে খোদার সাথে তার যে সম্পর্ক, সেইটা সামাজিক এবং ব্যক্তির উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ইসলামকে সমর্থন করি বা না করি, এটাকে আমরা অনুসরণ করি বা না করি, এই জিনিসটা কীভাবে বলে? আমরা যদি বুদ্ধিজম নিয়ে আলোচনা শুরু করি, তাহলে গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্মের যারা আছে তারা জিনিসটা কিভাবে বলে, কিভাবে বোঝে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট ফার্স্ট, অ্যান্ড দেন আমরা এটা কী করবো সেটা আমাদের ব্যাপার। তাহলে একটা ইসলামী সমাজের মধ্যে কোন কাজগুলো ভালো? একটা ইসলামী সমাজের মধ্যে সেই কাজগুলো ভালো
যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন। এটা যেহেতু আল্লাহ কেন্দ্রিক একটা সমাজ, তাওহীদ কেন্দ্রিক একটা সমাজ, একটি রাষ্ট্র, সুতরাং আল্লাহ যেটা বলেছে সেটি হচ্ছে ভালো। আর একটা সেকুলার সমাজের মধ্যে ভালো মন্দ ন্যায় অন্যায়ের উৎস কি? সেটা হচ্ছে প্রকৃতি। এটা প্রকৃতির মধ্যে আছে, এটা প্রাকৃতিক, সুতরাং এটা ভালো। তো এখন একটা ইসলামী সমাজের মধ্যে যারা বা ইসলামী রাষ্ট্রের মধ্যে সেটা কোথায় আছে কিনা, এটা ইসলামী সমাজ কিনা বা এটা ইসলামী রাষ্ট্র কিনা, কোনটা ইসলামী রাষ্ট্র হতে পারে না পারে, এই আলোচনাগুলো পরের আলোচনা। কিন্তু একটা ইসলামী সমাজের মধ্যে রাষ্ট্র এবং যারা কর্তৃত্বশীল, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা মানুষের বস্তুগত উন্নয়নের জন্য যেভাবে কাজ করে, একই সাথে তারা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য তারা কাজ করে। কিন্তু কাজের প্যাটার্নটা হচ্ছে ভিন্ন। অর্থাৎ কিভাবে সে বস্তুগত উন্নয়নের জন্য কাজ করবে সেটা প্রত্যক্ষভাবে করবে, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য সে যে কাজ করবে সেটা সে পরোক্ষভাবে করবে। এবং আহ, নৈতিক উন্নয়নের যেমন কোনো ধারা বা বাধা নিয়ম নাই, বিভিন্ন জন বিভিন্ন করতে পারে। এই যে আমরা সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধের ক্ষেত্রে দেখলাম যে যুদ্ধ বিমানের ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা অনেক শক্তিশালী, কিন্তু ক্ষেপণাস্ত্রের ব্যাপারে দেখা গেল যে ইরান অনেক শক্তিশালী, এবং ক্ষেপণাস্ত্র তার উন্নত হওয়ার কারণে সে কিন্তু যুদ্ধের মধ্যে একটা ভারসাম্য বা কারো কারো মধ্যে বিজয় সে অর্জন করতে পেরেছে এই পর্যন্ত, সেটার কারণে। সুতরাং এটা কিভাবে করে সেটা ভিন্ন বিষয়। নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়নের কাজগুলো একটা আহ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কিভাবে করা হবে সেটাও একটা বিভিন্ন মাত্রা, বিভিন্ন কিছু এখানে হতে পারে। তো একটা সেকুলার রাষ্ট্র আসলে কি করে? সেকুলার রাষ্ট্র শুধুমাত্র আমরা যদি বলি যে সে ক্রাইমের সাথে রিলেটেড, সে ক্রাইমের শাস্তি দিবে, সে সিনের শাস্তি দিবে না। হোয়াট অ্যাবাউট এথিক্যাল ম্যাটার্স? একটা সেকুলার রাষ্ট্রের মধ্যে কি এথিক্স থাকবে না? ডেফিনেটলি থাকবে। তাহলে রাষ্ট্র, আহ, সমাজ বা রাষ্ট্র যারা অথরিটি, তারা কি এথিক্যাল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে না? এথিক্যাল প্রিজার্ভেশনের জন্য কাজ করবে না? নিশ্চয়ই করবে। সেটা কিভাবে করবে সেইটা সেটা স্পেসিফিক আলোচনার বিষয়। আমাদের আলোচনা হচ্ছে একটা মূলনীতিগত ব্যাপার, যে একটা ধর্মীয় সমাজের মধ্যে যেমন ধর্মীয় নৈতিকতা থাকবে, একটি সেকুলার সমাজের মধ্যে তেমনি করে আমরা বলতে পারি যে মানবিক নৈতিকতা থাকবে। এখন ধর্মীয় নৈতিকতা, মানবিক নৈতিকতার মধ্যে আপনি কোনটাকে ভালো মনে করেন সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই আইনের সাথে যে রিলেটেড ব্যাপারটা, অপরাধের যে ব্যাপারটা, এটার বাইরেও কিন্তু সমাজ ও রাষ্ট্র সংশ্লিষ্ট হবে। ইসলামী আইনের ক্ষেত্রে আমরা সেকেন্ড পৃষ্ঠাতে দেখছেন যে এখানে আমরা বলেছি যে কিছু হচ্ছে হদ, অর্থাৎ যেগুলো হচ্ছে নির্ধারিত শাস্তি, আর কিছু হচ্ছে তাজির বা দৃষ্টান্তমূলক শাস্তি। এখন হ্যাঁ, ফাইন, আমরা এটা বললাম যে পাপের বিষয়গুলো আল্লাহর সাথে সম্পর্কিত, অপরাধের বিষয়গুলো আমাদের সাথে সম্পর্কিত। পুলিশ অপরাধের বিষয়গুলো দেখবে, পাপের বিষয়গুলোকে দেখবে না। কিন্তু এমন কিছু কিছু নৈতিক অপরাধ আছে যেগুলো আসলেই অপরাধ, যে কোনো সমাজে অপরাধ হিসেবে গণ্য হয়। কথা কথা মিথ্যা কথা বলা বা চুরি করা বা এই ধরনের বিষয়গুলো, কিন্তু রাষ্ট্র সবসময় সেগুলোকে ট্রেস আউট করতে পারে না, সেগুলোকে আইডেন্টিফাই করতে পারে না। স্বাভাবিকভাবে সেগুলোকে শাস্তির আওতা, সে আইনের প্রয়োগটা সেভাবে করতে পারে না, তার সীমাবদ্ধতা আছে। তো তেমনি করে একটা ইসলামী সমাজের মধ্যে আল্লাহ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহ রাসূলকে মানো এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল তাদেরকে মানো। তাহলে ইসলামিক প্যারাডাইম অনুসারে যে ট্রাফিক পুলিশ অথবা এই বিল্ডিংয়ের যে গেটের ওখানে যে আপনার দারোয়ানটাকে দেখেছেন, সেও কিন্তু উলিল আমর, তার নির্দিষ্ট জুরিডিকশনের মধ্যে। এখন আমরা সবাই আল্লাহকে মানবো, আল্লাহ তো বিয়ন্ডে ট্রান্সেন্ডেন্টাল, তাহলে আমরা আল্লাহকে জানি কিভাবে? আল্লাহকে জানার আমাদের পদ্ধতিটা হলো রেসালতের মাধ্যমে। রসুল আমাদেরকে এটা বলেছেন। আর রসুল বলেছেন বলে যে আমরা মানি সেটা না, আসলে রাসুল বলেছেন, তিনি বিশ্বস্ত, ঠিক আছে। আবার রাসুল যে যে জিনিসটা আনছে সেটাকে আমি খুব রিলেট করতে পারি, আমার যুক্তির সাথে মিলে, এবং নানা কারণে আমি এটাকে এটাকে আমি ফলো করি।
কেউ বলতে পারে ফ্রম সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো তো আপনাদের ব্যাপার, আপনি আলোচনাগুলো এখানে কেন আনছেন, আমরা তো সেগুলোকে ফলো করি না। ফাইন, আপনি এগুলোকে ফলো করেন না, আপনি কিছু একটা তো ফলো করেন, সেই জিনিসটা কি? আপনি যদি বলেন যে আমার আমার সোসাইটি একটা মানে নিহিলিস্টিক সোসাইটি, আমরা কোনো কিছুকে সঠিক মনে করি না, তাহলে সেটা অ্যাট দ্য ফার্স্ট প্লেস একটা সমাজ বা রাষ্ট্রই হবে না। একটা সমাজ বা রাষ্ট্র হয় কিছু বুনিয়াদের উপর ভিত্তি করে। ওকে, এই আর আপনি যদি কেউ যদি বলে যে না আমরা একটা ডেস্টোপিয়াতে বিশ্বাস করি, তাহলে তো তার এই আলোচনাতে পার্টিসিপেট কোনো কোনো প্রসঙ্গ আসতেছে না। আমরা চিন্তা করতেছি যে একটা হেলদি সোসাইটি এবং একটা স্টেট কিভাবে রান করে এবং সেখানে মধ্যে নাগরিকরা কী ভূমিকা পালন করতে পারে বা তাদের কী ভূমিকা পালন করা উচিত। তাহলে একটা সেকুলার সমাজের মধ্যে পাপের ধারণার সাবস্টিটিউট হচ্ছে কি নৈতিকতার ধারণা। তাহলে দেখা যাচ্ছে যে আর আমরা প্রথমেই যে বাইনারিটা করছিলাম, একটা পাপ একটা হলো অপরাধ, সেটা থাকে না। কারণ আল্লাহর দৃষ্টিতে কিন্তু পাপ এবং অপরাধ কোনো ইয়া নাই, সবগুলো হচ্ছে অন্যায়। কিন্তু মানুষ তার মানবিক সীমাবদ্ধতার জন্যে অপরাপর মানুষের, নিজের এবং অপরাপর মানুষের সকল অন্যায়গুলো সে ট্রেস আউট করতে পারে না এবং সবগুলোকে সে শাস্তির আওতায় আনতে পারে না এবং সবগুলোকে শাস্তির আওতায় আনার দরকারও পড়ে না। ওকে, কেউ কথার কথা কেউ কাউকে হত্যা করলো, তাহলে আমরা তাকে কি করব? এগুলো আমাদের নরমেটিভ এথিক্সের বিভিন্ন থিওরিগুলো পড়ানো হয়। তাহলে আমরা যদি চাই যে আমরা দৃষ্টান্ত স্থাপন করব, তাহলে তাকে আমরা হত্যা করতে পারি। আমরা যদি চাই যে অপরাধীকে আমরা সংশোধন করব, তাহলে তাকে আমরা একটা দীর্ঘমেয়াদে কারাজীবন দিব। নানাভাবে আমরা জিনিসটাকে আমরা ইয়ার মধ্যে নিয়ে আসি। তাহলে যেই পাপগুলোকে রাষ্ট্র ডিল করে একটা ইসলামিক প্যারাডাইমের দৃষ্টিতে সেগুলো হচ্ছে যে অপরাধ, আর যে পাপগুলোকে রাষ্ট্র ডিল করে না সেগুলো হচ্ছে পাপ। মানে এগুলো পাপ এগুলো অপরাধ এরকম বাইনারি না, বরঞ্চ সবগুলো হচ্ছে পাপ, সবগুলো হচ্ছে অপরাধ। তবে সেই প্রতিটা পাপ বা অপরাধের, প্রতিটা অন্যায়ের, আমরা যদি একটা মাঝামাঝি শব্দ বলি অন্যায়, প্রতিটা অন্যায়ের ব্যাপারে কিন্তু আহ, আহ, সংশ্লিষ্ট বাদবাকি যারা আছে সবাই সমানভাবে কিন্তু এটাকে ডিল করতে পারে না, দরকারও পড়ে না। ওকে, তাহলে যে ছাত্রটা ক্লাসে অমনোযোগী, তার অমনোযোগিতা নিয়ে আমি কথা বলতে পারি। কথার কথা সে কেন শার্ট পরে আসছে অথবা সে কেন বোরকা পরে আসছে সেটা নিয়ে আমি কথা বলতে পারি না, কারণ এটা আমার জন্য প্রযোজ্য নয়। গতকালকে আমি একটা এক্সপিরিয়েন্স করেছি ক্লাসের মধ্যে, যে একটা স্টুডেন্ট মোবাইল দিয়ে, ওই মেয়েরা সাধারণত করে যে সেলফি মোডে ওই যে স্ক্রিনটা অন করে তার কিছু একটা দেখে। তো শি ওয়াজ ডুইং ইট রিপিটেডলি। আমি তাকে একটু প্রথমে দুষ্টমি করে বললাম যে তোমাকে ভালো, ওকে এ না করে যে হ্যাঁ তোমাদেরকে ভালোই দেখা যাচ্ছে, তোমরা ক্লাসের মধ্যে মোবাইল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার সে করছে। পরে আমি বললাম যে দেখো আই এম ফিলিং ডিস্টার্ব, তোমাদের এই কাজটা করিও না। তো আমার একটা ইয়ে হলো যে যখন শ্রোতা আমার দিকে মনোযোগ দেয় না, তখন আমি মানে কথার ফ্লো ধরে রাখতে পারি না, এটা আমার একটা সমস্যা। এই জন্য এখন ক্লাসের মধ্যে একটা মেয়ে মোবাইল দেখছে, এইটা আসলে একজন শিক্ষক হিসেবে আমার এটা খেয়াল করা উচিত কিনা। সাম আদার গার্ল ওয়াজ টেলিং মি, স্যার আপনি এটা ইগনোর করেন। হ্যাঁ, এই তো এটা নিয়ে আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম যে এটা ক্লাসের মধ্যে আসলে এটা হয় কিনা, এটা একটা গ্রে এরিয়া যেটা আর কি। হ্যাঁ, তো এটা নিয়ে আমি এই এই আলোচনাটার পর শেষের দিকে আমি আর 2-4 মিনিট পর এটার আলোচনার মধ্যে আসতেছি যে হাউ টু ডু ইট, আমি এটাতে কি করব। আমি মুদ্রা কথা যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে সমাজ, যে কোনো সমাজ তার সমাজের সদস্যদের, যে কোনো রাষ্ট্র তার নাগরিকদেরকে গড়ে তোলার চেষ্টা করে। কীভাবে গড়ে তোলার চেষ্টা করে? কিছু নৈতিক মানের উপরে সে গড়ে তোলার চেষ্টা করে। ওকে, নৈতিক মানের উপরে। আমরা যদি বলি যে রাষ্ট্র শুধু আইনের সাথে সম্পর্কিত, কিন্তু আইনটা মূলত হচ্ছে যে যেমন ফর্মুলাটা, হ্যাঁ, আমাকে এক ছাত্রী জিজ্ঞেস করছিল ওই যে সেই তাবাসসুম, হ্যাঁ, যে স্যার ফর্মুলাগুলো কোত্থেকে আসে, আমরা অঙ্ক মিলাই ফর্মুলা দিয়ে, তাহলে ফর্মুলা কোত্থেকে আসে। পরে তার সাথে এটা নিয়ে আমার কয়েক মাস ধরে মাঝে মাঝে কথা হইতো। তো এক পর্যায়ে ফাইনাল কথা হলো এভাবে যে আসলে অঙ্ক হলো, সরি, ফর্মুলা হলো অঙ্কের সংক্ষিপ্ত রূপ। তার মানে আমরা অঙ্ক দিয়ে আসলে অঙ্ক মিলাই। ওকে, এখন আমরা যে বলছি যে রাষ্ট্র শুধুমাত্র মানে আইনের সাথে সম্পর্ক হবে, সে মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ দেখবে না। তো আইনটা তো আসে তো নীতি নৈতিকতা মূল্যবোধের থেকে। আমরা সবাই যেটা ভালো মনে করি তখন আমরা সেটা মিলে আমরা না হলে
পরোক্ষ প্রতিনিধি নির্বাচন, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, আমাদের প্রতিনিধিরা মিলে আইনটা তৈরি করে। আমি তো এটার আইনের ভাগিদার। ওকে, আমি এটা এগ্রিমেন্ট, সোশ্যাল এগ্রিমেন্টে আসছি যে আমি এটা মানবো, এবং এটা যদি না মানি তাহলে আমাকে এই কনসিকোয়েন্সটা করতে হবে। তো এটার মধ্যে এটা আইনের মধ্যেই নৈতিকতা রয়ে গেছে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি, দ্য ওয়ার্ল্ড ইজ সুপার সিমেট্রিক্যাল, আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেটার কোনো ইম্প্যাক্ট অন্যদিকে পড়বে না। ওকে, অনেক সময় আমরা করে কি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ না করে পরোক্ষভাবে এটার পরিবেশ সৃষ্টি করি এবং সেটাকে আমরা নিয়ন্ত্রণ করি। তাহলে যে কোনো সমাজ বা রাষ্ট্র সে তার নাগরিকদেরকে, সভ্যদেরকে সে নিয়ন্ত্রণ করে। কোনটাকে সে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা ভিন্ন বিষয়। অর্থাৎ একটা সেকুলার, আমরা যদি রাষ্ট্র বা সমাজ ধরি, সেখানে তো এডুকেশন পলিসি থাকে। ওকে, আপনি বোঝার জন্য যে চাইল্ড এডুকেশন তো টোটালি একটা ইম্পোজিশন। চাইল্ড এডুকেশন টোটালি একটা ইম্পোজিশন। বাচ্চাটাকে বোঝে, বাচ্চাটা যেভাবে বিজ্ঞানের সূত্র মুখস্থ করে, হ্যাঁ, আপনি যদি বলেন যে না ধর্মীয় বিষয়গুলো তার দরকার নাই, তাহলে বিজ্ঞানের বিষয়গুলো কেন দরকার? আপনি মনে করছেন দরকার। এখন আমি যদি মনে করি যে না, আমার বাচ্চাটাকে আমি ধর্মীয় মূল্যবোধ শেখাবো, সেটাও আমি বলতে পারি। আপনি বলছেন আমি ধর্মীয় মূল্যবোধ শেখাবো না, আপনি যে ধর্মীয় মূল্যবোধ শেখাবেন না সেটাও তো একটা মূল্যবোধ, এবং সেটা হচ্ছে যে ধর্ম সংশ্লিষ্ট, তবে নেগেটিভলি। মানে আপনি ধর্মহীনতা শেখাতে চাচ্ছেন, আপনি তাকে ধর্ম শেখাবেন অথবা ধর্মহীনতা শেখাবেন, মানে আপনি তো তাকে আদৌ শিখাবেন। বলছেন যে প্রাপ্তবয়স্ক, আমি এটা শহীদ মিনারে একটা আলোচনা করছিলাম, এই বক্তৃতা দিছিলাম যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আপনি আদৌ তাকে কোনো শিক্ষা দিবেন কেন? এটা তো একটা প্যারাডক্স তৈরি করে, কারণ অ্যাডোলেসেন্ট যে আছে সে তো আদৌ কোনো কিছু বোঝে না বলেই তো সে ছোট, তাই না? তাকে আপনি তাহলে দিবেন কিভাবে? তার মানে হচ্ছে যে আপনি একটা, এখানে একটা ইম্পোজ করছেন। তা আপনি কি ইম্পোজ করবেন? আপনার যদি এক্স ইম্পোজ করার যদি আপনার যদি রাইট আছে বলে মনে করেন, সাম পিপল যদি মনে করে উই শুড অলসো ইম্পোজ ওয়াই অ্যালং উইথ এক্স, অর ওয়াই ইনস্টিড অফ এক্স, সেটা সে মনে করতেই পারে। কোনটা ভালো, আপনি এটা কিভাবে নির্মাণ করবেন? আপনি একজন যদি সেকুলার হন, আপনি ট্রেস ব্যাক টু প্রকৃতি। আপনি যদি খোদা বিশ্বাসী হন, ইউ ট্রেস ব্যাক টু খোদার হুকুম। ওকে, আচ্ছা, তাহলে এবার লাস্টে আমরা এই কথাটার মধ্যে আসে যে মোরাল পলিসিং। এখন আপনি কেউ যদি বলে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই দরজাটা লাগাই দাও। কেউ যদি বলে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম আমি মানি না। কেউ যদি বলে যে আমি গাড়ির যাত্রী, কিন্তু আমি এই গাড়ির নিয়মগুলোকে মানি না, এটা কিন্তু একটা কন্ট্রাডিকশন। তা আপনি যদি বলেন যে দিস ইজ মাই মোরাল কোড সিস্টেম, দিস ইজ মাই বিলিফ সিস্টেম, তো আপনাকে সেটা মানার ব্যাপারে কেউ যদি সহযোগিতা করতে চায়, ক্ষেত্র বিশেষে আপনাকে যদি নিয়ন্ত্রণ বা বাধ্য করতে চায়, এটা করার তো অধিকার আপনিই তো দিয়েছেন, তাই না? তো সেই জন্যে এই ধরনের আরও অনেক সেন্সিটিভ বিষয় আলোচনা করা যায়, যেটার মাধ্যমে আমরা বুঝি যে যে একটা নির্দিষ্ট বিলিফ সিস্টেম, মোরাল সিস্টেমের মধ্যে যদি কেউ যদি নিজেকে আইডেন্টিফাই করে, তার কিন্তু সেটা মেনে চলা উচিত। এখন প্রশ্নটা হয়ে গেছে যে যারা আমরা এখন ধর্মের ব্যাপারে, আমরা একটা ধর্মের অনুসারী হয়েছি, কীভাবে হয়েছি? বাই বর্ন হয়েছি। আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে, আমি মুসলিম হয়েছি, বুদ্ধিস্ট পরিবারে জন্মগ্রহণ করে, কেউ বুদ্ধিস্ট হয়েছে, এক একজন তার ধর্মটাকে তার ফ্যামিলি থেকে ইনহেরিট করেছে। এই জন্যই তাকে সব কিছু মানতে হবে, এটা যেমন তারা মানতে পারে না, তেমনি করে আরেকটা প্রসঙ্গ হলো যে সে মানছে, সে কিভাবে মানবে? সে কি ধর্মের কোনো এক্সট্রিম ব্যাখ্যাকে ফলো করবে, নাকি এটা লিবারাল ব্যাখ্যাকে ফলো করবে? এগুলো অনেকগুলো প্রশ্ন থেকে যায়। খ্রিস্টানরা যে ব্যাপটিজম করে, যে পানির মধ্যে ডুবাইয়া তাকে যে করে, আমরা কি তাইলে কি একটা বলবো যে এত বছর বয়স হওয়ার পরে দিয়ে আমরা একটা নিব যে আপনি কি তাহলে ইসলামী জিন্দেগি চান নাকি চান না? এটাও তো আরেকটা রিডেন্ডেন্সি। কারণ আমি যে বাংলাদেশের নাগরিক হয়েছি, সেটা আমি কোন জায়গার মধ্যে স্বাক্ষর করে হয়েছি যে আমি বাংলাদেশের, আমি তো বাইবর্ন বাংলাদেশের নাগরিক হয়েছি, হওয়ার কারণে এই সুবিধাগুলো আমি ইনহেরিট করেছি, এটার আইনি বাধ্যবাধকতাগুলো কিন্তু আমি ফলো করতেছি। ওকে, তাহলে
তাহলে আপনি যদি বলেন যে আপনি ইয়ে করবেন না, ধর্মের বিষয়গুলোকে আপনি মানবেন না, কেন মানবেন না সেটা একটা বিষয়। আবার ধর্মের লোকেরা আপনাকে কোনো কিছু আরোপ করবে, সেটা কেন করবে সেটাও একটা বিষয়, যে আপনাকে সেটা কেন করবে। এগুলো নিয়ে আরও আলোচনা হতে পারে। সেজন্যে যে আমাদের এই ওভারঅল কনসেপ্টটা এটা হলো এইটা, যে কেউ যদি কোনো একটা মোরাল সিস্টেমকে সে যদি অ্যাকসেপ্ট করে, হি অর শি ইজ ভেরি লাইকলি টু ফলো ইট। এটা হলো মোটা দাগের কথা। এখন আহ, রাষ্ট্র মোরাল পুলিশিং করবে কিনা? রাষ্ট্র মোরাল পুলিশিং করবে না। সমাজ মোরাল পুলিশিং করবে কিনা? সমাজও মোরাল পুলিশিং করবে না। তো মোরাল পুলিশিং কেউ যদি না করে, তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াবে যে সমাজের একটা নৈতিকতা আছে, সমাজের একটা মূল্যবোধ ব্যবস্থা আছে, কিন্তু সেটা মানার ব্যাপারে কারো কোনো বাধ্যবাধকতা নাই, কেউ কাকে ইয়ে করছে না। আমরা যদি বলি যে প্রতিটা লোকেই স্বতঃস্ফূর্তভাবে তার মোরালিটিকে মেনে চলবে। আমরা এই আলোচনাটা একটু আগে করে আসছি। আমরা যেটা আইন বলছি, এটা হচ্ছে নৈতিকতার একটা কোডিফাইড ফর্ম। আইন হচ্ছে নৈতিকতার একটা প্রাতিষ্ঠানিক রূপ। তাহলে কিছু নৈতিকতার ব্যাপারে আমরা আইন করছি, বাকি নৈতিকগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি কেন? তাহলে আমরা কি সব নৈতিকতার বিষয় আইনের মধ্যে নিয়ে আসবো? তা আমরা যদি আনতে যাই, এটা আমাদের জন্য একটা ওভারবার্ডেন। আর সেটা যদি আমরা না আনি, ছেড়ে দেই, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে যে একটা টোটালি ইনকোহারেন্ট সিচুয়েশন। কারণ আপনি এথিক্স চান, কিন্তু এথিক্যাল কোনো প্রোটেকশন প্রিজার্ভেশন আপনার নাই। সেই জন্য যেগুলো লিগ্যাল বিষয়, সেগুলো লিগ্যাল ফোর্স অ্যান্ড লিগ্যাল অথরিটি এনফোর্স করবে। আর যেগুলো লিগ্যাল ফোর্স নয়, যেগুলো মোরাল, সেইগুলো একটা কোয়াজি সিস্টেমের মধ্যে দিয়ে চলবে। কোয়াজি সিস্টেম। এখানে এই কোয়াজি সিস্টেমটা কি মোরাল পুলিশিং হবে কি হবে না, সেই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারবো কেস টু কেস। কেস টু কেস আমরা এটাকে ডিটারমিন করতে পারি। যেমন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোনো অন্যায় দেখো, তোমরা হাতে বাধা দাও, আর যদি তোমরা না পারো তোমরা মুখে প্রতিবাদ করো, তাও যদি না পারো তোমরা অন্যায়কে ঘৃণা করো। এখন আমি কিভাবে কতটুকু বাধা দিব? আমাকে আমার ক্ষেত্র বিবেচনা করতে হবে। যেখানে যেটা আমার ক্ষেত্র, এখন কোনটা আমার ক্ষেত্র? কথার কথা, আমি আপনার ঘরের সামনে গিয়ে একটা মূল্যবোধের অবক্ষয়ের প্রতিবাদ করা, আর আমি আমার বাড়ির আঙ্গিনাতে আমি সেই প্রতিবাদটা করলাম, এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আপনি কতটুকু তাহলে আহ, আহ, নাগরিক এবং সমাজের সদস্যরা আইন মানতে যতটা বাধ্য, নৈতিকতা মানার জন্য সে ততটা বাধ্য নয়, সেইভাবে বাধ্য নয়। কিন্তু এর মানে এই নয় যে সে নৈতিকতা মানতেই বাধ্য নয়। নৈতিকতা সে মানবে, কিন্তু সেইটা আইনের মতো প্রত্যক্ষভাবে প্রয়োগযোগ্য হবে না। তাহলে আমাদের আলোচনাটা আমরা সামারি করি। সিন এবং ক্রাইম, তো ইউজুয়ালি আমরা দেখি যে সিন এবং ক্রাইম দুটো আলাদা জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি সিন এবং ক্রাইম দুটা একই জিনিস, ইভেন ইন দ্য সেকুলার সোসাইটি। কারণ সেকুলার সোসাইটির মধ্যে আছে ল এর সাথে সাথে আছে ভ্যালু সিস্টেম। কথা কথা আইন যারা তৈরি করে, তারা তো আইন তৈরি করে না, কিছু আইন তৈরি করে ছেড়ে দিল, রাষ্ট্রভাবে চললো। রাষ্ট্রভাবে না করে রাষ্ট্র কিন্তু প্রতিদিন রান্নাবান্না করার মতো, প্রতিদিন খাওয়ার মতো, প্রতিদিন ঘুমানোর মতো নতুন নতুন আইন তৈরি করতে থাকে। কারণ সমাজের মধ্যে মূল্যবোধ ব্যবস্থা, এটার মধ্যে কিছু পরিবর্তন হয় এবং ওই পরিবর্তনটা সে আইনের রূপ দান করে। ওকে, তাহলে মূল জিনিসটা হচ্ছে যে সমাজের মধ্যে এই নৈতিকতার বিষয়গুলো আছে, সেটার একটা রিফ্লেকশন আইনের মাধ্যমে হয়। মোরাল পুলিশিং, যেটা এখন আমার অথরিটি নয়। এখন আমি একটা পিন পয়েন্টে আলোচনা করি। মনে করো নারীদের পোশাকের স্বাধীনতা থাকবে। এখন আমি এই নিয়ে একটা লেখা আমি পড়তেছিলাম, সেখানের মধ্যে আমি আজকে নিয়ে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিস ওয়ান একটা ইয়েতে একটা এই ধরনের একটা আলোচনাতে একজন বলতেছে
যে তিনি পোশাকের স্বাধীনতা বিশ্বাসী। তিনি বলছেন যে কোরআনে স্পষ্ট উল্লেখ আছে নারী কি ধরনের পোশাক পরবে, সেটা যদি কোনো নারী না মানে তো সে দায় তার এবং তার পরিবারের, আপনার আমার নয়। সুতরাং আপনি বা আমি, আমরা শুধুমাত্র আমাদের পরিবারের সদস্য ব্যতীত অন্য কারো পোশাকের দায়িত্ব নিতে পারি না। তবে রাষ্ট্র চাইলে পারে, বা কোনো অর্গানাইজেশন কর্মীরা সেই ধরনের পোশাক পরবে সেটা ওই অর্গানাইজেশন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিতে পারে। তিনি বলছেন এটা একটা আমি একটা কমেন্ট এখানে স্ক্রিনশট হিসেবে এখানে প্রিন্ট করে নিচ্ছি। তো এটা যদি আমরা দেখি যে তিনি বলছেন যে একটা অর্গানাইজেশন তার পোশাক নির্ধারণ করে দিতে পারে পারে তাহলে একটা অর্গানাইজেশন যদি তার পোশাক নির্ধারণ করে দিতে পারে, একটা সমাজের যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি দেখি, বিশ্ববিদ্যালয়ে কোনো পোশাক নাই, টিচারদের কোনো পোশাক নাই, স্টুডেন্টদের কোনো পোশাক নাই, কিন্তু পোশাকের আমরা একটা প্যাটার্নের মধ্যে দেখি একটা একটা সীমার বাইরে কিন্তু কেউ যাচ্ছে না, সবাই কিন্তু এটা মেনে চলছে। কেন এটা মেনে চলছে? আমি নন মুসলিম মেয়েদেরকে কখনো জিজ্ঞেস করেছি যে আমাদের ধর্মে তো নারী পুরুষের পোশাক, বিশেষ করে নারীদের পোশাকের ব্যাপারে ধর্মীয় বাধ্যবাধকতা ব্যাপার আছে, তোমাদের ধর্মে তো সেরকম নাই, তোমরা কেন এই ধরনের পোশাক পরো? যেটা তুমি যদি মুসলিম হইতা আর তুমি যদি তোমার ওড়নাটা মাথার মধ্যে একটু জড়িয়ে নিতে, তাহলে এটা দিয়ে আমাদের নামাজ যেটা পড়ে মেয়েরা সেটাও তুমি করতে পারতা, তাহলে তোমাদের এটা কি? তো এটা আসলে যে উত্তরটা ছিল সেটা হচ্ছে কালচার। এই কালচারের কারণে সেটা করে। হ্যাঁ, সো তাহলে একটা সমাজের যে একটা প্রতিষ্ঠানের যদি ড্রেস কোড থাকতে পারে, একটা সমাজের কেন থাকবে না? কিন্তু সমাজের ড্রেস কোড মানে এই নয় যে সবাই লুঙ্গি পরবে, পাজামা পরবে, অথবা বোরকা পরবে, অথবা শাড়ি পরবে। কিন্তু একটু আগে আমি এই যে আলোচনা করে আসছি থিওরি অফ নলেজ বইয়ের মধ্যে, এই যে সার্টেনটি এবং সেলফ প্রেজেন্টিং, যে আমরা যখন বলি যে এটা দড়ি না হলে সাপ কিছু একটা হইতে পারে, এটা মাঠের মধ্যে এটা কুকুরও হইতে পারে, এটা ভেড়াও হইতে পারে। আমরা বলি যে এটা বাঘও হইতে পারে, এটা সিংহ হইতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখো, আমরা যে এগুলো করি, বাইনারিগুলো করি, এগুলো কিন্তু খুব কাছাকাছি আমরা বাইনারি করি। আমরা কিন্তু কুকুরের বিকল্প নিয়ে আসছি ভেড়া, হ্যাঁ, কুকুরের বিকল্প আমরা হাতে নিয়ে আসিনি। কথা কথা আমরা দড়ির বিকল্প নিয়ে আসছি সাপ, দড়ির বিনিময়ে বিকল্প হিসেবে আমরা একটা ইলেকট্রিক ফ্যান নিয়ে আসিনি। ইলেকট্রিক ফ্যানের বিকল্প আমরা এসি বলি। আমরা কিন্তু একটা ব্র্যাকেট করি, মানে আমরা যেটা আমরা বলি কিছু কিছু জিনিসকে আমরা ওয়ান টু ওয়ান পার্টিকুলারলি জানি, কিছু কিছু জিনিসকে আমরা পার্টিকুলারলি জানি না, কনফিউজ করি, কিন্তু হোলিস্টিক্যালি জানি। ওকে, এখন মিতুর জামার মধ্যে কয়টা পাতা আছে, এটা আসলে আমরা যতবারই গুনি, আমরা সারাদিন ধরে গুনলেও এটা কিন্তু ভুল হবে, কিন্তু আমরা ফর শিওর জানি যে ওর জামার মধ্যে কিন্তু ছোট ছোট পাতার ছবিটা আছে, এটা আমরা কিন্তু নিশ্চিতভাবে জানি। ওকে, তাহলে এখানের মধ্যে কয়টা পরমাণু আছে এটা আমরা জানি না, কিন্তু এটার পরমাণু সংখ্যা যে এই ডায়াসটার পরমাণু সংখ্যার কম, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি। কিছু কিছু জিনিস আমরা হলিস্টিক্যালি জানি। তাহলে সমাজের জন্য যে প্যাটার্ন, এটা সামাজিক মূল্যবোধকে ইয়ে করে, রিফ্লেক্ট করে। তাহলে আমরা যখন বলি যে আমাদের পোশাকের স্বাধীনতা দরকার, তখন আমরা কেউ বলি না যে সামওয়ান যে সে মানে একদম ইয়ে হয়ে আসলো, সেভাবে পোশাক পরে আসলো, সে মানে কোনো কিছুই পরলো না, কিন্তু তাকে আপনি কিছু বলতে পারবেন না। যিনি বলতেছেন তিনি কিন্তু বুঝাচ্ছেন যে সে কি ওড়না পরলো নাকি পরলো না সেটা নিয়ে আসতেছে। কেউ একটা মেয়ে যদি বলে যে এখন জার্মানিতে মতো, জার্মানিতে মেয়েরা বলছে সমতা করার জন্য ছেলেরা এরকম তাদের শরীরের উপরের অংশে কোনো কিছু পরে না, আমরাও কোনো কিছু পরবো না, বলছে ঠিক আছে তাহলে এটা জেন্ডার নিউট্রাল করা গেল। এখন প্রশ্নটা হচ্ছে যে পাবলিক প্লেসটা কি জেন্ডার নিউট্রাল প্লেস কি না? হ্যাঁ, সেকুলারিজম এটা মনে করে। ফাইন, আপনি যদি সেকুলারিজম অনুসরণ আপনি এটা মনে করতে পারেন, এবং এটা মনে করলে তখন আপনার সাথে আমার ভিন্ন প্যাটার্নে আলোচনা হবে যে মানে একটা হিউম্যান বডি হিসেবে মেল এবং ফিমেল এটা জেন্ডার নিউট্রাল, আপনার এই বিদ্ঘুটের দাবিটার ব্যাপারে আমি কিন্তু প্রশ্ন তুলব, এবং আপনি সেখানে খুব মানে ইয়ে হবেন, এটা আপনি আপনার বক্তব্য টিকাইতে পারবেন না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু ইসলামের কথা যদি আমরা বলি, ধর্মের কথা যদি আমরা বলি, তাহলে পাবলিক প্লেস ইজ নট জেন্ডার নিউট্রাল। ওকে, তো সেজন্য ধর্মের বিভিন্ন, বিশেষ করে ইসলাম ধর্মের কথা যদি, এই ইসলাম ধর্মের কথা কেন বারবার আসবে কেন? কারণ হচ্ছে এখানকার মেজরিটি লোকেরা ইসলাম ধর্মের অনুসারী। আপনি যদি সত্যিকার সেকুলার হন, আপনি যদি সত্যিকার গণতান্ত্রিক মূল্যবোধকে আপনি যদি ধারণ করে যদি মনে করেন, আপনি এটাকে
অনার করতে হবে। এখন আহ, যে সাম্প্রতিক একটা বক্তব্য অনেকে বলছেন, শুনছেন, আমার এক স্নেহাস্পদ তিনি বলেছেন যে আহ, আমি এটা বক্তব্যটা শুনি নাই, কিন্তু এটা বিভিন্ন এই কমেন্টটা মূলত সেই বক্তব্যের রেফারেন্সে সেখানের মধ্যে আসছে। সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন, আপনি আপনি যদি যদি মনে করেন, যদি যদি আপনি মনে করেন যে এই মূল্যবোধ ব্যবস্থা, এই যে কর্মপন্থা দিয়েছে, এটা হচ্ছে যে সবচেয়ে ভালো এবং একমাত্র ভালো, সবচেয়ে ভালো এবং একমাত্র, বিকজ এটা খোদার হুকুম, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে কেউ একজন সেটা মানছে না, অথচ আপনি যদি বলেন যে না, সে ব্যাপারে আপনার কোনো অবজেকশন নাই, তাহলে এটা কিন্তু আপনার একটা হিপোক্রেসি। এখন আপনি, কেউ যখন মানছে না, তার সাথে আপনি কিভাবে এনগেজ হবেন? আপনি যদি অথরিটি হন, তাহলে আপনি আইনের প্রয়োগ বা শাস্তির মাধ্যমে আসবেন। আপনি যদি অথরিটি না হন, আপনি প্রতিবাদ করবেন। হ্যাঁ, আপনি যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনি এটাকে ঘৃণা করবেন, কিন্তু আপনি অবশ্যই এই ব্যাপারে রেসপন্স করবেন। আপনি এই ব্যাপারে কিন্তু মানে ইয়া থাকা, নিউট্রাল থাকা, বরং এটাকে সাপোর্ট করা আপনি করতে পারবেন না। ইউ আর ইউ আর ডিটারমাইন্ড বাট বাই হোয়াট ইউ সাপোর্ট, নট বাই হোয়াট ইউ ডু। আমরা লুত আল ইসলামের স্ত্রীর কথা যদি জানি, শি ওয়াজ সাপোর্টিভ অফ হোমোসেক্সুয়ালিটি, শি হারসেলফ ওয়াজ নট এ হোমোসেক্সুয়াল পার্সন। এটা আমরা কখনোই পাই না যে শি ওয়াজ এ হোমোসেক্সুয়াল, বাট শি ওয়াজ সাপোর্টিভ অফ হোমোসেক্সুয়ালিটি। ওকে, এখন আপনি যদি বলেন যে যে যেটা করা সেটা করবে, এটা নিয়ে কারো কোনো বক্তব্য থাকার উচিত নয়, এই কথাটা ইসলামিক প্যারাডাইম থেকে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমি লাস্ট কথাটা বলবো, সেকুলার প্যারাডাইম থেকে সেটা গ্রহণযোগ্য হতে পারে কি না। সেকুলার প্যারাডাইম থেকে যদি সেটা গ্রহণযোগ্য হতে পারে বলে যে আপনি মনে করেন, তাহলে দুনিয়াতে যত সেকুলার জায়গা, রাষ্ট্র আছে, সব জায়গাতে এটা হওয়ার কথা যে কেউ বোরকা পরে, নিকাব পরে, সেজন্য সে কোনো হেনস্থার সম্মুখীন হবে না। কেউ একজন দাড়ি রেখে টুপি পরে, সেজন্য কোথাও হেনস্থার সম্মুখীন হবে না, আক্রান্ত হবে না। কিন্তু আমরা হর হামেশায় সেটা দেখছি। কি আপনি বলতে পারেন যে না, আমাদের দেশে তো হচ্ছে না। আমাদের দেশে হচ্ছে না, এটা আপনি কীভাবে বুঝলেন? আমাদের দেশে হচ্ছে, হয়তো আপনি জানেন না। আর আমাদের দেশে সেই লেভেলে হচ্ছে না, সেটা হয়তো আপনি, মানে আপনি যে পথে আগাচ্ছেন সেটা নেক্সট একটা হচ্ছে যে এটা। তো সুতরাং এটা নিয়ে আরও অনেক কথা বলতে পারে, আমাদের যারা আলোচক আছে তারা কথা বলবে। এতক্ষণ আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ।